নমস্কার, সুপ্রভাত, স্বাগত সিটিভিএনে এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। প্রত্যেক দিন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি এই ঠিক 9:40-এর যে বিশেষ অনুষ্ঠান এডুকেশন অনলাইনে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে করোনা পরিস্থিতিতে বেশ কয়েক মাস হয়ে গেল স্কুলমুখী হয়নি বহু ছাত্রছাত্রী, বাড়িতে বসেই অনলাইনে ক্লাস করছি আমরা। তবে এই যে জীবনযুদ্ধ, এই জীবনযুদ্ধটা আরও কঠিন হবে আগামী দিনে, হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে, কারণ করোনার তৃতীয় ঢেউ মূলত পুজোর আগেই আসতে পারে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে জীবনযুদ্ধের চ্যালেঞ্জটা আরও বাড়বে। এমনিতেও বিভিন্ন দেশে ডেল্টা স্ট্রেনের দাপট চলছে এখনো পর্যন্ত। তো সে সমস্ত কিছু পেরিয়ে আমাদের কিন্তু জীবনের চলার পথে আগামী দিনের কেরিয়ারের কথা ভেবে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, এবং তার জন্য এখন থেকে রুটম্যাপ করে আমাদের একটা সঠিক পথে এগোতে হবে, এবং তার জন্য পড়াশোনাটাকে বাড়িতে বসে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং তোমাদের সাথে সিটিভিএনের যে বিশেষ উদ্যোগ এডুকেশন অনলাইন, প্রত্যেক দিন বিভিন্ন স্যার বা ম্যাডাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকেন, এবং আজও যে বিষয় নিয়ে আলোচনা করা হবে মূলত আজকে আইসিএসসি বোর্ডের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য আলোচনা করা হবে ক্লাস 9 অ্যান্ড 11-এর ইতিহাস, হিস্ট্রি। এবং আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে ইতিহাসের যে চ্যাপ্টারটা মৌর্য বংশ। তবে আলোচনার জন্য যিনি রয়েছেন স্টুডিওতে স্যার কৌশিক নন্দী। স্যার, প্রথমেই আপনাকে অনেক অনেক স্বাগত সিটিভিএনে। আর আরও একবার প্রত্যেক দিন যে কথা বলে থাকি যে তোমাদের কোনো অসুবিধে হলে স্ক্রিনে যাওয়া যে নম্বর রয়েছে সেই নম্বরে ফোন করে সরাসরি যে চ্যাপ্টার পড়ানো হচ্ছে সেই চ্যাপ্টার ভিত্তিক তোমরা প্রশ্ন করবে, তাহলে আমাদের আলোচনা এবং পড়ানোটা আরও কম্প্যাক্ট হবে, তোমাদের ক্ষেত্রেও বুঝতে সুবিধা হবে। আর মূলত আরও একবার বলে রাখবো, আজকে আইসিএসসি বোর্ডের যারা স্টুডেন্ট রয়েছে ক্লাস 9 অ্যান্ড 11 তাদের জন্য হিস্ট্রির যে চ্যাপ্টারটা পড়ানো হবে। কোনো অসুবিধে থাকলে তোমরা স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করবে, স্যার সরাসরি আজকে পড়াবে। চলে যাও। বন্ধুরা, কেমন আছো? আমি জানি তোমরা খুব বোর হয়ে যাচ্ছ। সত্যিকারের কথা, কতদিন ধরে স্কুল যেতে পারছি না, কত বন্ধুর সঙ্গে একসঙ্গে বসতে পারছি না, গল্প করতে পারছি না। আমি জানি খুব কঠিন পরিস্থিতির মধ্যে আমরা চলছি। এবং সবচেয়ে প্রথম কথা, ডেল্টা স্ট্রেনের যে আধিপত্য যেটা বাড়তে শুরু করেছে, এখানে তো আরও ভাবছো যে আবার স্কুল কবে খুলবে। অনেকে বলছে পুজোর পরে স্কুল খুলবে, কিন্তু স্কুলের কোনো এখন তো অবস্থাই যা পরিমাণে বাড়তে শুরু করছে, যা ডক্টরবাবুরা যা আশঙ্কা করছেন তাতে তো আবার বাড়তেও পারে। তো সেই নিয়ে আর ভেবে এখন লাভ নেই, কারণ আমাদের তো নিজেদের পথ তো নিজেদেরই করতেই হবে। নিজেদের বাড়িতে বসে নিজেদেরকে প্রিপারেশনটা নিজেদের মধ্যে না করলে খুব মুশকিল হয়ে যাবে। কারণ অলরেডি ক্লাস 11 শুরু হয়েছে, 9 অলরেডি ওদের তোমাদের স্কুলেও এক্সাম শুরু হয়েছে, বিভিন্ন ক্যাট চলছে, স্যাট চলছে। তো এইগুলোকে আমাদের দিতেই হচ্ছে। তো সেখানে আমাদের এই যে, তবে একটা কথা কি, আমাদের পরীক্ষার যদি প্রিপারেশনটা না নিই, কারণ যদি সমস্ত পজিশন যদি ঠিকঠাক হয়ে যায়, তাহলে তো আমাদের স্কুলে গিয়ে অফলাইন পরীক্ষা দিতে হবে। তার জন্য প্রিপারেশনটা আমাদের কিন্তু ভালোভাবেই নিতে হবে, না নিলে কিন্তু পরবর্তীকালে খুব প্রবলেম হয়ে যাবে। তো আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করছি, মৌরিয়ান ডায়নাস্টি, এটা হচ্ছে 9 অ্যান্ড 11-এও কিছুটা পোর্শন রয়েছে, এবং অনেক জায়গাতেই রয়েছে। 12-এতেও যেটা বাংলা মিডিয়াম তাদেরও রয়েছে। সব জায়গাতেই এই ডায়নাস্টির সমস্ত কথা রয়েছে, এবং গ্র্যাজুয়েশন ক্ষেত্রেও তারাও কিন্তু শুনতে পারো, তাদেরও কিন্তু একটা বিশাল চ্যাপ্টার রয়েছে। তো এইখানে আমি একটু ডিটেলসে ডিসকাস করছি যে মৌরিয়ান ডায়নাস্টির সম্বন্ধে। তো অনেক গল্প বলবো। আমি জানি তোমাদের প্রথম ইতিহাস পড়তে গেলেই স্যার ইতিহাসটা বড় কঠিন সাবজেক্ট, এখানে বড় কোনো কোনো প্রাণ নেই, কোনো লাইফ নেই, স্যার বোরিং। দেখো, বোরিং সাবজেক্ট নয়। ইতিহাসের মধ্যে অনেক গল্প রয়েছে, অনেক ভালোবাসা রয়েছে। তুমি যদি মনে করো একটা মিস্ট্রি, একটা চিন্তা করে দেখো, একটা 305 BC 305 BC-তে যেখানে একটা আমরা সভ্যতার, সেখানকার রাজাদের অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, তাদের জীবনটাকে নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তখন ভাবতে পারবো একটা রূপকথার গল্প মনে হবে তখন শুনতে। তো যাই হোক, আজকের যেটা শুরু করছি, তোমাদের ক্লাস বেক থেকে আইসিএসসি যেটা রয়েছে, ক্লাসে অনেক জিনিস রেডিও সিলেবাস অনেক কাটিয়ে দিয়েছে। আমি কাটানোর পোর্শনটাও একটু আলোচনা করছি, যাতে পরবর্তীকালে যদি কোনো প্রশ্ন আবার যদি পরবর্তীকালে আসে ওখান থেকে, বা কোনো কারণে আসে, সেখান থেকে তুমি আনসার করতে পারবে, সেই জিনিসটা করতে পারবে। তো মৌরিয়ান ডায়নাস্টি এখন প্রশ্ন করছে, তা এই যে আপনার মৌরিয়ান ডায়নাস্টি, মৌরিয়ান ডায়নাস্টিটা কেন, কখন এসেছিলো, কোন সময় এসেছিলো, এইটা আমরা একটা প্রথম জানার দরকার। মৌরিয়ান ডায়নাস্টি কেন মৌরিয়ান ডায়নাস্টির নামটা হলো, বা সমস্ত কিছু হলো। দেখো, মৌরিয়ান ডায়নাস্টি আসার আগেই আমাকে একটা ছোট্ট একটু এটা বলে দিই। আমরা জানি যে তার আগে আমাদের যে মগধে যখন আমাদের 16 মহাজনপদ জায়গাটা হয়েছিল, তার মধ্যে মগধ যে সবচেয়ে বেশি
সবচেয়ে বেশি প্রতিকূল, সবচেয়ে বেশি ভালো যে রাজ্য ছিল, সেই রাজ্যেতে অনেকগুলো ডায়নাস্টি ছিল। সেই ডায়নাস্টি ছিল, প্রথম যে ডায়নাস্টি ছিল তার ডায়নাস্টির নাম হচ্ছে হারিয়াঙ্কা ডায়নাস্টি বা হর্ষঙ্ক বংশ, এটা বাংলায়, ইংলিশে বলা হয় হারিয়াঙ্কা ডায়নাস্টি। আর তারপরে চলে আসছে আমাদের শিশুনাগ ডায়নাস্টি, তারপর চলে আসছে নন্দ ডায়নাস্টি, তারপর চলছে ময়রেন ডায়নাস্টি। ওই নন্দ ডায়নাস্টির যে লাস্ট রুলার ছিল সে ধানানন্দ ছিল প্রচণ্ড বেশি মানে অত্যাচারী। ওখানকার কথা বিভিন্ন বুকস থেকে, বিভিন্ন সোর্স থেকে আমরা পাই, অনেক অত্যাচারী ছিল। এবং সেই অত্যাচারী থাকার ফলে নন্দ ডায়নাস্টি, সেই অত্যাচারীর মানুষ তখন খুব চেয়েছিল যে এই বংশটা তাড়াতাড়ি উৎখাত হোক। এবং নন্দ ডায়নাস্টি যে ডায়নাস্টি, তখন যে প্রধানমন্ত্রী ছিল কৌটিল্য, যে কৌটিল্যকেও কিন্তু ধনানন্দের সঙ্গে করা হয়, যেটা শোনা যায় কৌটিল্যকে তিনি ওখান থেকে বাধ্য করেছিলেন যেন ওখান থেকে ওর রাজ্যসভা থেকে বেরিয়ে যেতে। সেই কৌটিল্য তখন চারিদিকে, তখন হিমালয় থেকে একটা কথা, এটা দীপবংশ থেকে জানা যায়, বিভিন্ন বুদ্ধিস্ট টেক্সট থেকে জানা যায়, কৌটিল্য তখন হিমালয়ে তখন ধনুক ভানা পণ নিচ্ছে যে আমি কীভাবে নন্দ ডায়নাস্টিকে ধ্বংস করবো, নন্দ ডায়নাস্টি মানে কীভাবে উচ্ছেদ করে নতুন একটা ডায়নাস্টি সৃষ্টি করব। তো সেই সময় আমাদের ঠিক এই সময় একটা খুব মজার ঘটনা ঘটছে, যে ঘটনা জানতেই হয়, যে সেই সময় কিন্তু আমাদের আলেকজান্ডার আমাদের ভারতবর্ষে আসছে, দ্য ইনভিশন অফ দ্য আলেকজান্ডারটা কেন? আলেকজান্ডার সেই সময় 327 BC, মানে তার 327 খ্রিস্টাব্দে আমাদের কিন্তু আমাদের ভারতবর্ষে আলেকজান্ডার আসছে। আলেকজান্ডার সেই সময় কেন, তৎকালীন আমলে কিন্তু গোটা ইউরোপ থেকে সত্যকালের সাথে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিং, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার, এবং চারিদিকে সে কিন্তু রাজ্য বিজয় করার জন্য বিভিন্ন জায়গায় সে আক্রমণ করছিল। সেই 327 BC-তে খাইবার গিরিপথ, মানে থেকে নর্থ ওয়েস্ট পশ্চাতে আমাদের খাইবার যে পাস, ওই খাইবার পশ্চাৎ দিয়ে আমাদের ভারতবর্ষে এসেছে। সেই সময় ভারতবর্ষে আসার পর, তখন সেই সময় খাইবার পশ্চিমের প্রথম যে রাজা ছিল আমাদের আম্বিকে বলা হয়, আম্বির সঙ্গে আমাদের আলেকজান্ডার একটা চুক্তি হয়ে যায়। আম্বি তখন কী করে, তার রাজ্যটাকে আলেকজান্ডারকে দান করে। সেই জন্য আম্বিকে বলা হয়, একটু জেনে রেখো, আম্বিকে দ্য ফার্স্ট বেট্রিয়াল কিং অফ ইন্ডিয়া, প্রথম আমাদের বিশ্বাসঘাতক রাজা। তার পরবর্তীকালে কিন্তু পুরু যে পরশ কিন্তু ছড়নেওয়ালা লোক নেই, তাহলে পরশকে কী করবে? পরশকে যখন করতে যাবে, তখন পরশ বললো না, আমি আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ করব। এবং সেই যুদ্ধটা হয়েছিল কি, এখানে ছিলাম নদীর তীরে, এবং সেই যুদ্ধটা হয়েছিল 326 BC-তে, 326 BC-তে, যেটাতে হিদাসপিস ব্যাটল অফ দ্য ঝিলাম এই নামে আমাদের কিন্তু পরিচিত ছিল। এবং সেই যুদ্ধে পুরু কিন্তু প্রচণ্ড পরিমাণে যুদ্ধ করলো। সেই যুদ্ধে করার পর তখন সেই সময় পুরু কিন্তু হেরে যাওয়ার পর পুরুকে আলেকজান্ডার বন্দি করলো। আলেকজান্ডারের একটা গল্প রয়েছে, তখন পুরুকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, লাস্ট যখন রাজা যখন হেরে যায়, তাকে যখন মারা হবে, তার আগে পুরুকে জিজ্ঞাসা করেছিল আলেকজান্ডার যে তোমার লাস্ট ইচ্ছাটা কি, লাস্ট উইশটা কি, তখন মানে কীরকম ব্যবহার তুমি আমার কাছে এক্সপেক্ট করতে পারো? তখন পুরো উত্তর দিয়েছিল যে আমি একটা রাজাকে যেমন ব্যবহার করা তার দরকার, সেই রকম টাইপের রাজার কিন্তু আমি তার কাছে ব্যবহার চাই। শুনে কিন্তু আলেকজান্ডার ওয়াজ টু মাচ সারপ্রাইজড এবং সত্যি ওভারওয়েলড। তখনও বললো যে এই রকম রাজার সঙ্গে যুদ্ধ করে আমি নিজেকেও খুব গর্ববোধ করছি, এবং সেই কারণে তারপর পুরুকে কিন্তু রাজ্য ফিরিয়ে দিয়েছিল। তারপর আলেকজান্ডার আমাদের মাত্র 19th মান্থ আমাদের ইন্ডিয়াতে এসেছিল, 19 মাস। এটা কিন্তু অনেকবার কোশ্চেন পড়ে বিভিন্ন জায়গাতে, এবং চাকরি পরীক্ষা তো এই কোশ্চেনটা আসে, কতদিন আলেকজান্ডার ভারতবর্ষে ছিল? 19 মান্থ। আলেকজান্ডার 19 মাস কিন্তু আমাদের ভারতে ছিল। এবং সেই সময় আলেকজান্ডারের কন্টেম্পোরারি ছিল, যে সমকালীন যে রাজা ছিল তার নাম হচ্ছে নন্দ ডায়নাস্টি। কিন্তু আলেকজান্ডার ভেবেছিল যে ধনানন্দকে অ্যাটাক করবে, কিন্তু বাট সেই সময় অ্যাটাক করতে মন চায়নি। এবং তখন এই কারণে তার সৈন্যবাহিনীটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলো। বলছে ধনানন্দ মগধের সেই সময় অ্যাটাক করতে গেলে আমাদের আরও বেশি পরিমাণে ক্ষমতাশীল হতে হবে, কারণ সেই সময় কিন্তু মগধ ডায়নাস্টি সবচেয়ে বেশি খুব শক্তিশালী পাওয়ারফুল কিং ছিল। তখন সেই সময় রাজ্যসভা ওখান থেকে বিরত থাকলো। কিন্তু সেই সময় আমাদের একটা গল্প কথা আমি গল্পের মতো বলছি, তখন একজন ব্যক্তি, একটা বাচ্চা ছেলে তখন হিমালয়ের এদিক ওদিক করে ঘোরাঘুরি করছে পাহাড়ি অঞ্চলে। সেই সময় আমাদের কৌটিল্যের তার সঙ্গে দেখা হয়ে যায়, এবং দেখা হয়ে যাওয়ার পর কৌটিল্য আস্তে আস্তে ওকে কিন্তু ট্রেনিং দেয়। এবং সেই ট্রেনিং দেওয়ার পর তার নাম ছিল চন্দ্রগুপ্ত মৌর্য কেন? অনেকে মৌর্য কনসেপ্টে বিভিন্ন কনসেপ্ট আছে। অনেকে বলছে চন্দ্রগুপ্তের মা ছিল শূদ্র, এবং সেই জন্য তার মুড়া থেকে সেখান থেকে চন্দ্রগুপ্ত মৌর্য এসছে। আর সেকেন্ড হচ্ছে অনেকে বলছেন, অনেক ঐতিহাসিকরা বলছেন এটা মুড়া বংশ থেকে, সেই বংশ থেকে এসছে। অনেকে বলছেন যে সূর্যবংশম জায়গা থেকে, সেই জন্য এর বংশ মানে ওয়ান অফ দ্য সবচেয়ে বেস্ট একটা রাজ্য হচ্ছে মৌরিয়ান, সেইখান থেকে চন্দ্রগুপ্ত মৌর্য এসছে। অনেকে বলছে যে চন্দ্রগুপ্ত একটা রাখাল ছিল, শেফার্ড ছিল, যে আমাদের প্রচুর ময়ূর চাষ করতো, এবং সেইখান থেকে মৌর্য এসছে। বিভিন্ন কনসেপ্টে কিন্তু আমাদের এইখানে এই মৌর্য ডায়নাস্টি এসছে, বাট দেয়ার আর নট মানে রাইট প্রুফ, মানে অর্থাৎ সঠিক প্রুফ কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি।
বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মতবাদ। দেখ, চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু আমাদের ধননন্দাকে অ্যাটাক করলো এবং ধননন্দ অ্যাটাক করে নন্দ ডাইনাস্টির পতন হলো এবং তখন সেই সময় আমাদের মৌর্য ডাইনাস্টি আমাদের প্রতিষ্ঠা হলো। তো এই যে তথ্য, এই যে প্রত্যেকটা ইতিহাস কখনো কখনো বানানো হতে পারে না। ইতিহাস কখনো কোনো কিছু একটা তথ্য থাকবে, একটা ইনফরমেশন থাকবে। এই যে সোর্স, তুমি দেখবে এসএসসি পরীক্ষাতে সোর্স, এই সোর্সটা কী করে থাকলো, সেই সোর্সটা যখন থাকবে, সেই সোর্সটা কী করে জানতে পারা যায়? এই সোর্সটা জানতে পেরে গেলে অনেকগুলো বই, যেমন হচ্ছে অর্থশাস্ত্র থেকে জানতে পারা যায়, আমাদের ইন্ডিকা থেকে জানতে পারা যায়। ইন্ডিকা হচ্ছে কি, কার, সমস্ত জিনিসগুলো আমি ডিটেলসে বলছি। তো তার আগে আমি আলেকজান্ডারটা, যেটা নিয়ে আমি বলতে অর্ধেকটা হয়েছিল, সেখানে আমি শেষ করছি। আলেকজান্ডার তারপর কি করলো? আলেকজান্ডার আমাদের এখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর 332 বিসিতে ব্যাবিলনে আলেকজান্ডার মারা যায় এবং সে মারা যায় একটা অজানা কারণ আছে। কি করে কারণ রোগ হয়েছে? অনেকে বলছে যে মশার কামড়ে ম্যালেরিয়া রোগে মারা গেছে। অনেকে বলছে টাইফাস বলে একটা ছিল, তার কামড়ে যেতে মারা গেছে, প্রচণ্ড জ্বরে মারা গেছে। তো আলেকজান্ডার যখন এখান থেকে ছেড়ে চলে যায়, তখন সেই সময় আলেকজান্ডার সেলুকাস বলে, ওর একজন গভর্নর ছিল, সেলুকাস গভর্নর, তখন সেখানে কিন্তু তাকে এই জায়গাটাকে পুরো নর্থওয়েস্টের জায়গাটাকে পুরো তার হাতে দিয়ে দেয় যে তুমি এখানে রাজ্য বিস্তার করবে, রাজ্য এটা চলবে। এবং আস্তে আস্তে কিন্তু আলেকজান্ডার ছিল অ্যাকচুয়ালি গ্রিক ম্যাসিডোনিয়া বলে একটা জায়গা, তার সেখানে গভর্নর। বাবা ছিলেন ফিলিপ, মা ছিলেন অলিম্পিয়া। ফিলিপস, তো সেকেন্ড ফিলিপ তাকে বলা হয়। তার ঘোড়ার নাম ছিল ওসিফেরাস। তো এইগুলো প্রত্যেকগুলোকে পরবর্তীকালে জেনে রাখো, এগুলো কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে তোমাদের কোনো কিছু ক্ষেত্রে। তো আলেকজান্ডার চলে যাওয়ার পর সেলুকাস ওখানে রাজত্ব করলো, সেলুকাস সমস্ত যেটা করলো। এবং সেই সময় চন্দ্রগুপ্ত মৌর্য তখন আমাদের কিন্তু মগধের রাজা, মৌর্য ডাইনাস্টিতে। তখন সেই চন্দ্রগুপ্ত মৌর্যার এই যে ঘটনাগুলোকে জানতে পারবো আমরা অর্থশাস্ত্র থেকে। অর্থশাস্ত্র বলতে কি? অর্থশাস্ত্রটাকে অনেকে বলছে এটা কৌটিল্য বা চাণক্য, যার আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত, তার অর্থশাস্ত্র বইটি তার লেখা। যদিও কিন্তু পরবর্তীকালে ঐতিহাসিকরা মতভেদ করছেন যে অর্থশাস্ত্র সত্যিই কিনা কৌটিল্যের লেখা, এই নিয়ে কিন্তু অনেক মতভেদ রয়েছে। তো অর্থশাস্ত্রে কী কী জিনিস পাওয়া যায়? অর্থশাস্ত্র অ্যাকচুয়ালি মেন একটা কোশ্চেন বারবার পড়ে, অর্থশাস্ত্রের বিষয়বস্তুটিকে স্টেট ক্যাপ বলতে কি? তখনকার আমলের যে রাজ্য চালাবে, রাজ্য কীভাবে চালাবে, তার সমস্ত কিছু একটা ডিটেলস এই অর্থশাস্ত্রের মধ্যে রয়েছে। এটা 15টা খণ্ডে, 15 খণ্ডে এটা কিন্তু ভাগ করেছে। জানো এই অর্থশাস্ত্র কোথায় পাওয়া গেছে? অর্থশাস্ত্র কিন্তু আমাদের প্রথম দেখা অনেক পুরোনো লাইব্রেরিতে ঘুরতে যাওয়া, পুরোনো লাইব্রেরিতে করতে যাওয়া, তখন দেখবে সেরকমভাবে 1905 খ্রিস্টাব্দে 1905 শ্যামপ্রসাদ শাস্ত্রী বলে একজন ভদ্রলোক ওরিয়েন্টাল লাইব্রেরিতে, সেখানে একটা দলমা অবস্থায় কিন্তু এই অর্থশাস্ত্রটা পাওয়া গেছে। তার কিন্তু অনেকাংশ প্রথম অংশের দিক থেকে পাওয়া যায়নি এবং সেখান থেকে কিন্তু আমাদের এই অর্থশাস্ত্রের পুঁথিটা জিনিসগুলো অনেক, সেখান থেকেই আমাদের কিন্তু পরবর্তীকালে এই অর্থশাস্ত্রের পুঁথির মাধ্যমে আমরা জানতে পারি যে তৎকালীন আমাদের মৌর্য ডাইনাস্টি কীরকম ছিল বা কোনোভাবে রাজনৈতিক পর্যায় বা সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি এই সম্বন্ধে কিন্তু একটা ডিটেলস অ্যাকাউন্ট আমরা কিন্তু পাই এই অর্থশাস্ত্র বই থেকে। তো এই অর্থশাস্ত্রের মধ্যে 15 যে কন্টেন্ট, এটা পারলে একটু লিখে নাও। 15 কন্টেন্টটা একটু হায়ার, এতে আমি বলে দিচ্ছি 15 কন্টেন্ট কী কী বিষয় ছিল। বুক 1-এর বিষয় ছিল ব্রিফ ইন্ট্রোডাকশন সেটিং আপ অর্থশাস্ত্র ইন কনটেক্সট অফ আদার সায়েন্সেস। আমি আরেকবার রিপিট করছি, ব্রিফ ইন্ট্রোডাকশন সেটিং দ্য অর্থশাস্ত্র ইন কনটেক্সট অফ আদার সায়েন্সেস। বুক 2 ডেসক্রাইবস ডিউটিস অফ ভেরিয়াস অফিসার্স অফ দ্য স্টেট, মানে বিভিন্ন স্টেটের অফিসারদের সম্বন্ধে উল্লেখ করা রয়েছে। থার্ড, বুক 3 যেটা রয়েছে যেটা হচ্ছে গিভস কমপ্লিট কোড অফ দ্য ল। কমপ্লিট কোড অফ ল মানে কীভাবে লয়ের কীভাবে আমাদের বিচার হয়, লয়ের সমস্ত জিনিসপত্র হয়, সেই সমস্ত লটা কীভাবে তাদের কীভাবে লটাকে ইমপ্লিফাই করবে, তো এই সমস্ত গিভস কমপ্লিট কোড অফ ল। অ্যান্ড বুক ফোর্থে কী আছে? কনসার্নড উইথ ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এখানে রয়েছে, মানে জাস্টিস, বিচার ব্যবস্থা কেমন ছিল সেই সম্বন্ধে লেখা যায়। বুক 5 ডিলস উইথ দ্য সাপ্রেশন অফ দ্য ক্রাইমস, মানে ডিলস উইথ সাপ্রেশন অফ ক্রাইমস বলতে কি? যেগুলো হয়, ক্রাইমসে কীভাবে পানিশমেন্ট হয় তার সমস্ত ডিটেল অ্যাকাউন্ট রয়েছে। বুক 5 গিভ স্যালারি স্কেলস অফ দ্য অফিসিয়ালদের স্যালারি স্কেলস বুক 5-এ লেখা হয়। বুক 6 সেটস আউট দ্য থিওরিটিক্যাল বেসিস অফ দ্য হোল ওয়ার্ক। থিওরিটিক্যাল বেসিসের হোল ওয়ার্ক কিন্তু আমাদের বুক 5-এর মধ্যে রয়েছে, বুক 6-এর মধ্যে। বুক 7
বুক 7 কি ডেসক্রাইবস ইন ডিটেল অন দ্য ওয়ে ইন হুইচ ইচ অফ 6 মেথডস অফ ফরেন পলিসি। ফরেন পলিসি দেখো তৎকালীন আমলে ফরেন পলিসিও ছিল, সেই ফরেন পলিসির 6 মেথড, 6টা মেথড সেই মধ্যে মেবি ইউজড ইন ভেরিয়াস সিচুয়েশন। তারা কিন্তু বিভিন্ন সিচুয়েশানে ফরেন পলিসিগুলো কেমন হবে তাহলে সে সমস্ত জিনিসপত্রগুলো অ্যাকাউন্টে রয়েছে। বুক 8 concerned with Bashamins and Vaishnanos or Calamities। এই যে কনসার্ন ইন বৈশানস অ্যান্ড ক্যালামিটিস বলতে কি আমাদের ক্যালামিটি কী কী থাকতে পারে, কীভাবে হতে পারে, তার সমস্ত ক্লাসিফিকেশনটা রয়েছে। বুক 9 describes a preparation of war। যুদ্ধ কেমনভাবে হবে, যুদ্ধ কীভাবে হবে, তার সমস্ত কিছু এটা চলছে। 11 describes ways to conquer provinces। কীভাবে প্রভিন্সকে আমরা কঙ্কার করবে তার সমস্ত ডিটেলস অ্যাকাউন্ট কীভাবে, কোন পদ্ধতিতে প্রভিন্সকে রাখবে, একটা প্রভিন্স কঙ্কার হলে সেই প্রভিন্সটাকে কীভাবে তার প্রভিন্সকে তাকে কোন ট্যাক্সের মাধ্যমে কীভাবে তার উপর তারপর সভারেন্টি বজায় রাখবে, সেই সমস্ত জিনিসপত্রগুলোকে আমরা ডিটেলস অ্যাকাউন্ট রয়েছে। বুক 12 shows how a weak king should take a strong king। কি সুন্দর কথা বলেছে, কিংয়ের কী অবস্থা, কিং কেমনভাবে তার রাজ্য বিস্তার করবে, উইক কিংয়ের তার কী কী ড্রব্যাকস রয়েছে, সে কীভাবে স্ট্রং কিং হবে, স্ট্রং কিংয়ের কীভাবে প্রজাদের প্রতি তার বেনেভোলেন্ট অ্যাটিটিউড থাকবে, প্রজাদের প্রতি তার কেমন পরিমাণে ব্যবহার দেবে, কেমনভাবে রাজ্য বিস্তার করবে, রাজ্যের তার আধিকারিকদের প্রতি কেমন তার আচরণ থাকবে, এই সমস্ত কিংস অ্যাটিটিউড এটা কিন্তু ডিটেল রয়েছে। বুকস 13 concerned with the conquest of enemy's fort। এনিমিস ফোর্টকে কীভাবে তুমি কনকার, মানে এনিমির যে দুর্গগুলোকে সেগুলোকে তুমি রক্ষা করবে কী করে। বুক 14 ডিলস উইথ সিক্রেট অকাল প্র্যাকটিস। সিক্রেট এবং অকাল প্র্যাকটিস, সিক্রেট স্পাই, সিক্রেট প্র্যাকটিস, কি প্র্যাকটিসগুলো কীভাবে তৈরি করবে সেই প্র্যাকটিসগুলো রাখবে। বুক 15 describes the methodology and logical technique used in work। মানে ওয়ার্কের মধ্যে কীভাবে মেথোলজি অ্যান্ড লজিক্যাল টেকনিকগুলো সমস্ত কিছু দেখানো হয় সেটা কিন্তু বুক 15-এর মধ্যে রয়েছে। এছাড়া আর কি গ্রন্থ থাকে, তো আমরা দেখতে পাই যেটা হচ্ছে ইন্ডিকা। ইন্ডিকাটা কি, ইন্ডিকাটা হচ্ছে লিটারালি সোর্সের ওয়ান অফ দ্য মেজর হচ্ছে ইন্ডিকা যেটা হচ্ছে আমাদের মেগাস্তিনিসের লেখা। মেগাস্তিনিস হচ্ছে গ্রিক অ্যাম্বাসেডার, যেটা কিন্তু চন্দ্রগুপ্ত ফার্স্ট চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ছিল। সেই ইন্ডিকার গ্রন্থ থেকে আমাদের মডার্ন ডাইনাস্টির সম্বন্ধে জানা যায় এবং পাটলিপুত্র যে ক্যাপিটাল যে পাটলিপুত্রের পরিচয়, পাটলিপুত্র কীরকম ছিল, রাজধানী কেমন ছিল, সেই সমস্ত কিন্তু আমাদের জানা যায়। আমরা এটুকু জানি এই মডার্ন ডাইনাস্টির থেকে 7th কাস্ট যে সপ্ত জাতি তত্ত্ব, সেই জিনিসটাও কিন্তু একটা আমাদের এই মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে আমাদের জানতে পারা যায়। এছাড়া আর কি বই জানা যাওয়া যায়, যেটা হচ্ছে বিশাখ দত্তের আমাদের মুদ্রা রাক্ষস। সেই মুদ্রা রাক্ষস ইজ কনসিডার্ড টু বি দ্য মানে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সোর্স অফ দ্য ব্যাকট্রিয়ান গ্রিক, অন দ্য গ্রেটেস্ট সোর্স অফ দ্য হিস্টোরিক্যাল ড্রামা অফ সংস্কৃত লিটারেচার। এটা সম্বন্ধে আমরা বিশাখ দত্তের জীবন সম্বন্ধে সেখানেও আমরা কিন্তু মডার্ন ডাইনাস্টি সম্বন্ধে কোনো জিনিস জানতে পারি। এছাড়া মাৎস্য পুরাণা থেকে জানতে পারি, বিভিন্ন পুরাণ থেকে আমরা এই মডার্ন ডাইনাস্টি সম্বন্ধে জানতে পারি। নেক্সট পয়েন্ট হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস। বিভিন্ন আর্কিওলজিক্যাল সোর্সেস বলতে কী করে জানতে পারি, আর্কিওলজিক্যাল সোর্স বলতে আমাদের অশোকার সময় অনেকগুলো কিন্তু এডিক্ট হয়েছিল, যেটা হচ্ছে 7 পিলার এডিক্ট, যেটা পিলার এডিক্ট সেটা হচ্ছে কি স্তম্ভলিপি, আর হচ্ছে 14 হচ্ছে রক এডিক্ট মানে হচ্ছে শিলালিপি আর স্তম্ভলিপির মধ্যে পার্থক্য। পিলার এডিক্ট পিলারের মতো অনেকটা থাকবে, এডিক্ট বলতে কি ওইখানে যেগুলো বলে যে ইনস্ক্রিপশন টাইপের, যেখানে তার অশোক তার সাম্রাজ্য বিস্তার জিনিসপত্র, তার সমস্ত জিনিসপত্র ওইখানে খোদাই করে লিখে রাখবে, সেগুলো হচ্ছে এডিক্ট। এবং সেই এডিক্টে কি আমাদের সবচেয়ে প্রধান কথা একটা রক এডিক্ট থাকবে, আর হচ্ছে পিলার এডিক্ট মানে যেগুলো হচ্ছে লম্বা লম্বা পিলার, যেমন আমাদের বাড়িতে পিলারের মধ্যে থাকবে, আর রক এডিক্ট মানে শোয়ানোর মতো। তো এই যে 7th রক এডিক্ট, এই যে পিলার এডিক্যাল আর্কিওলজিক্যাল সোর্স থেকে মেজর যে রক এডিক্ট, সেই রক এডিক্ট থেকে আমরা অশোকের সাম্রাজ্য বিস্তার থেকে শুরু করে সবাই কিছু আমরা কিন্তু জানতে পারি এই জিনিসপত্রগুলো। যেমন আমাদের সবচেয়ে প্রথম কথা অশোকান এডিক্টটা সম্বন্ধে যদি ভীষণ পরিমাণে যে কোন এডিক্টের মাধ্যমে আমরা এই প্রশ্নগুলো আমি পরে বলছি, যে কীভাবে তিনি চণ্ডাশক থেকে ধর্মশক এলেন, কীভাবে কোন এডিক্টের মাধ্যমে তিনি কলিঙ্গ ওয়ারে যুদ্ধ জয় করলেন, এটা যখন আমি পড়াচ্ছি অশোককে তখন আমি অনেক ডিটেলসে বলবো। তো এই যে মেজর রক এডিক্টস বা মেজর এগুলো পিলার এডিক্টস, এই পিলার এডিক্টস বা রক এডিক্টস কিন্তু ওয়ান অফ দ্য আমাদের সোর্স হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস। এইবার চলে যাচ্ছি আমরা চন্দ্রগুপ্ত মৌর্যের জীবন কাহিনী বা চন্দ্রগুপ্ত মৌর্যের জীবন কাহিনী সম্বন্ধে আমি ছোট্ট একটা এটা পড়েছি। অ্যাকচুয়ালি চন্দ্রগুপ্ত মৌর্যের যদি এটা করো 324 থেকে 320 মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্যের
আমাদের রাজত্বকাল, এবং সেই রাজত্বকালে চন্দ্রগুপ্ত মৌর্যের প্রথম যখন সিংহাসনে বসে তখন সেই সময় ও কিন্তু তার রাজ্যকে বিস্তারের জন্য প্রচুর যুদ্ধে কিন্তু জয় করার চেষ্টা করেছিল, এবং সেই কারণে রাজ্য বিস্তারকে জয় করার যখন চেষ্টা হয় তখন সেই সময় প্রথম যা বাধা হয় সেলুকাসের সঙ্গে একটা তার যুদ্ধ হয়। সেলুকাসটার মধ্যে কে? সেলুকাস যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে সেলুকাস যে আলেকজান্ডারের সময় যে সেলুকাসকে যাকে তিনি দায়িত্ব দিয়ে দিয়েছিলেন সমস্ত নর্থ ওয়েস্ট জায়গাতে যে সমস্ত রাজ্যগুলো জয় করেছিল সেখানকার গভর্নর হিসেবে সেলুকাসের সঙ্গে একটা বিশাল যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধটা কিন্তু পরবর্তীকালে খুব সন্ধিমূলক যুদ্ধ হয়, যে ব্যাটেল অফ লিবারেটর যে যুদ্ধটার নাম হয়। তো সেই যুদ্ধের মাধ্যমে সেলুকাসের সঙ্গে কথায় আছে যে যুদ্ধেতে যখন সেলুকাস হেরে যায়, হেরে যাওয়ার পর সেলুকাসের মেয়েকে আলেকজান্ডার বিবাহ করে, এবং সেই বিবাহ করার পর তারপর আলেকজান্ডারও কী করে, সেলুকাস তখন তাকে সন্ধির জন্য অনেক ওয়াইনের বটল পাওয়া যায়, অনেক তোমার পুরনো অনেক জিনিসপত্র ওখানে কিন্তু সেলুকাস কিন্তু আলেকজান্ডারকে দেয়, সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যকে দেয়। তো চন্দ্রগুপ্ত মৌর্য তখন কি করে, তার পরিবর্তে 100 আমাদের সৈন্য, যে সেই সময় যে তোমার যে মগধ যে সেনা এলিফ্যান্ট বাহিনী সেলুকাসকে দেয়। এই নিয়ে কিন্তু একটা মৈত্রীর সূচনা হয় আমাদের সেলুকাসের সঙ্গে সমস্ত কিছু। চন্দ্রগুপ্ত মৌর্য কিন্তু যখন প্রথম আমাদের যদি বলতে পারা যায় প্যান ইন্ডিয়া কনসেপ্ট মানে যে আমাদের দেখো প্রথম সেই সময় কি ছিল আমাদের সেই সময় তো ভারত বলে কোনো কিছু অস্তিত্ব তেমন কিছু ছিল না, তখন ছোটো ছোটো আমাদের জানাপাত এইগুলোকে নিয়ে একটা জায়গা ছিল পরস্পর মধ্যে বসবাস করতে, কিন্তু প্রথম তিনি রাজ্য বিস্তারের মাধ্যমে তিনি কিন্তু প্যান ইন্ডিয়া কনসেপ্ট সেই কনসেপ্টটা কিন্তু তিনি চন্দ্রগুপ্ত মৌর্য স্টার্ট করেন। তো চন্দ্রগুপ্ত মৌর্যের টেরিটরিজটা এক্সপ্যান্ড থেকে করে, টেরিটরিজ বলতে পারো মানে অনেক জায়গায় একদম নর্থ ওয়েস্ট থেকে শুরু করে দেবো সাউথের দিকেও তিনি কিন্তু আমাদের এক্সপ্যান্ড করেছে চন্দ্রগুপ্ত মৌর্য, এবং প্রচুর পরিমাণে এবং তার যে রাজ্য বিস্তারের সময় তার কিন্তু প্রচুর একটা সুস্বাচ্ছন্দ্য বজায় ছিল, যেটা কিন্তু আমরা মেগাস্তিনিসের ইন্ডিকা থেকে গ্রন্থ থেকে পাই। এবং সেই চন্দ্রগুপ্ত মৌর্যের সবচেয়ে প্রথম কথা জিনিসটা হচ্ছেন তিনি জুনাগড়ে একটা তার একটা সুদর্শন লেখ, জুনাগড় লিপি থেকেও তার কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য সম্বন্ধে জানা যায়, এবং সেই জুনাগড় যে রুদ্রদমনের জুনাগড় লিপি থেকে, তো সেখানে আমরা দেখতে পাই সুদর্শন লেকের একটা অস্তিত্ব পাই। সুদর্শন লেকটা পরবর্তীকালে ওনার গভর্নর পুষ্যগুপ্ত তৈরি করেছিল, সেই সুদর্শন লেক সেখানেও কিন্তু পাওয়া যায়। চন্দ্রগুপ্ত মৌর্যের শেষ জীবনের সবচেয়ে প্রথম কথা, যার চন্দ্রগুপ্ত মৌর্যকে বিভিন্ন গ্রিকরা বিভিন্নভাবে তাকে নাম দিত, এবং বিভিন্নভাবে তাদেরকে ডাকতো তাকে চন্দ্রগুপ্ত মৌর্যকে। সেই চন্দ্রগুপ্ত মৌর্য যেমন গ্রিকরা তাকে স্যান্ডোকোটাস বলে ডাকতো, এটা তাকে ডাকতো প্লুটাককে তাকে ডাকতো হচ্ছে স্যান্ডোকোটাস মানে আমি তো লিখে রাখো আরেকবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্রিকরা তাকে চন্দ্রগুপ্ত মৌর্যকে স্যান্ডোকোটাস বলে ডাকতো, অ্যান্ড্রোকোটাস ডাকতো হচ্ছে প্লুটাক যে এরা থাকতো প্লুটাক, সেখান থেকে তারা থাকতো অ্যান্ড্রোকোটাস। এবং চন্দ্রগুপ্ত যে এই যে কথাটা, এটা কিন্তু আমাদের বেশিরভাগ জুনাগড় ইনস্ক্রিপশন থেকে পাওয়া যায়। জুনাগড় ইনস্ক্রিপশনটা হচ্ছে কি রুদ্রদমনের লেখা জুনাগড় ইনস্ক্রিপশন থেকে আমাদের এই জিনিসটা পাওয়া যায়। তো এই চন্দ্রগুপ্ত মৌর্যের সবচেয়ে প্রথম কথা কি, সবচেয়ে ভালো এটা উনি খুব বেনিভোলেন্ট কিং ছিলেন, মানে কোনো হিসেবে কাউকে চাপিয়ে দাঁড়িয়ে ছিল না। সে সমস্ত ধর্মের ব্যাপারে প্রথম দিকে পরবর্তীকালে উনি জৈন ধর্মে তিনি কিন্তু আস্তে আস্তে চলে যান। জৈন ধর্মে তিনি সেই সময় ভদ্রবাহু ওনাকে জৈন ধর্মে ট্রান্সফার করেছিল, এবং জৈন ধর্মে ট্রান্সফার করেছিল। শেষ জীবনটা তিনি সাবর্ণ বেলগড়াতে তিনি কাটান, কর্ণাটকের সাবর্ণ বেলগড়া, এবং সেখানে সাবর্ণ বেলগড়া ওখানেই তিনি স্টারভেশনের মাধ্যমে মারা যান চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের যে মৌর্য রাজ্য বিস্তারের সময় তিনি প্রচুর জিনিসপত্র করেছিলেন, এবং সেই রাজ্য বিস্তারের সময় অনেক তিনি দান ধ্যান থেকে শুরু করে সব জিনিসপত্র করেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। তার পরবর্তীকালে আমাদের যে রাজাটা হয়, তার পরবর্তীকালে রাজ্য যেটা না হয়, তার হচ্ছে আমাদের বিন্দুসারের চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলের নাম হচ্ছে বিন্দুসার। এবং এই যে বিন্দুসার নামটা হয়েছে, বিন্দুসার নামেও কিন্তু অনেক বেশি পরিমাণে একটা গল্প রয়েছে। বিন্দুসার নামটা কি, গল্পটা ছোট্ট করে বলছি মজার। বিন্দুসার অ্যাকচুয়ালি তুমি যদি দেখো কোনো জায়গাতে, বিন্দুসার যে নামটা হচ্ছে ওর কপালে একটা বিন্দুর মতো ছিল। হোয়াট ইজ দ্য হোয়াই, এই বিন্দুর কারণটা কারোর জন্য ওর নাম হচ্ছে বিন্দুসার। গল্পটা হচ্ছে এক সময় বিন্দুসারের যে চন্দ্রগুপ্ত মৌর্যের পরেও যে আমাদের তার পরবর্তীকালে বিন্দুসারের আমাদের মুখ্য প্রধানমন্ত্রী ছিল কৌটিল্য। এই কৌটিল্য যখন বয়স হয়েছে, সেই বয়সের পর কৌটিল্যের পিছনে অনেক শত্রুতা লেগেছে, এবং শত্রুতা লাগার পর অন্যান্য যারা তারা চাইছিল যে আমি প্রধানমন্ত্রী হব, তখন কৌটিল্যের নামে অনেক কিছু উল্টাপাল্টা কথা বিন্দুসারকে বলে। তখন বিন্দুসারকে বলে যে কৌটিল্য নাকি তার মায়ের মৃত্যুর কারণ।
মায়ের মৃত্যুর কারণ তখন বিন্দুসার তো প্রচণ্ড বলে কী কারণে কেন রয়ে গেছে, তখন যে ওর সঙ্গে যে ষড়যন্ত্র যারা করেছিল যে বিন্দুসার এই কৌটিল্য নাকি তার মাকে মেরেছে। তো তো এই কারণে ওদের তখন সেই সময় বিন্দুসারের কাছে একটা পাচক ছিল, যে পাচকটা বহুদিন ধরে, পাচক মানে মেয়ের কুকিং করে, যে সেই কুকিংটা অনেক পুরনো ছিল। সেই তখন তখন কৌটিল্য এই যে মায়ের যখন মেরেছে এই আদেশ দেয় কৌটিল্যকে যেন রাজ্য থেকে বেরিয়ে চলে যায়। তখন কৌটিল্য তখন যে একটা ধনুক ভানা পণ করে, যে জন্য আয়রন ডিটারমিনেশন কথাটা মানে করে, যে ওর যখন ও ঠিক যে জায়গাটা ও কিন্তু আগুনে আত্মহত্যা করবে। তো এই আত্মহত্যা করবে কৌটিল্য তখন আত্মহত্যা করার মতো চারিদিকে চিতায় তখন অলরেডি আগুন লাগিয়ে দিয়েছে, আগুন লাগিয়ে দিয়ে এবার কৌটিল্য ওখানে বসে আত্মহত্যা করতে যাবে। সেই সময় একজন পাচক তখন বিন্দুসারকে আসল ঘটনাটা বলে, যে অ্যাকচুয়ালি চন্দ্রগুপ্ত মৌর্যকে যাতে বিভিন্ন শত্রু থেকে রক্ষা করার জন্য খাবারের মধ্যে অল্প অল্প করে একটু একটু করে আমাদের বিষ সেরকম দেওয়া হতো। সেই বিষ যখন দেওয়া হতো সেটা চন্দ্রগুপ্ত মৌর্য অলরেডি খেয়ে প্র্যাকটিস হয়ে যেত, সেটা কিন্তু অলরেডি তার প্রতি হ্যাবিচুয়েট হয়ে গেছিলো। কিন্তু একদিন খাওয়ার সময় চন্দ্রগুপ্ত মৌর্যের যে ওয়াইফ তাও ওর সঙ্গে খাচ্ছিলেন, এবং সেই খাওয়ার সময় সে খেতে গিয়ে সে কিন্তু জানতো না যে ওর মধ্যে ওখানে বিষ আছে, ঘটনাটা কেউই জানতো না। সেই যেটার পর তার গোটা দেহটা তখন নীল হতে মানে একদম ব্লু কালার হতে থাকে, এবং সেই সময় এই গর্ভের মধ্যে তখন বিন্দুসার ছিল ওই রানীর মধ্যে। তখন কৌটিল্য তখন আদেশ দেয় ওকে যেন কেটে দেওয়া হয়, কেটে দেওয়ার পর যেন বাচ্চাটাকে ওখান থেকে বার করা হয়, এবং সেইটা কল্পকথায় বলা আছে। এবং সেই কল্পকথা সেই বিষটা যখন তখন ওই চন্দ্রগুপ্তের বিন্দুসারের নাকি কপালে থাকে, কপালে করে সেই বিন্দুসার টিপটা, সেই জন্য ওর নাম হচ্ছে বিন্দুসার। সেই ঘটনা যে বিন্দুসারকে বাঁচাতে যাওয়ার জন্যই ওর মাকে তখন হত্যা করা হয়। এই ঘটনাটা যখন বিন্দুসার শোনে তখন বিন্দুসার প্রচণ্ড পরিমাণে আহত, এবং কৌটিল্যকে বারবার বলে যে আপনি ফিরে আসুন ফিরে আসুন, বাট কৌটিল্য আয়রন ডিটারমাইন্ড হয়েছিল, কৌটিল্য নিজেকে তখন আত্মহত্যা করে, মানে আগুনের মাধ্যমে নিজেকে আত্মহত্যা করে। তো এইভাবে বিন্দুসারের গল্পটা, বিন্দুসারের একটা টাইটেল খুব পরীক্ষায় বারবার পড়ে, অমিত্রা খাঁ তিনি টাইটেলটা ছিলেন। বিন্দুসারে যারা এরা করতো মানে ব্রিটিশরাও তাকে গ্রিকরাও তাদেরকে ডাকতো অমিত্রা খাত, যে বিন্দুসার কিন্তু টাইটেলটা ছিল। সেই টাইটেলটা থাকার পর বিন্দুসার যখন এটা হওয়ার পর বিন্দুসার কিন্তু আজীবক ধর্মের প্রতি ওনার একটু আকৃষ্ট ছিল, এবং আজীবক যে বারবারা কেভ বলে একটা কেভ ছিল, সেই বারবারা কেভটা কিন্তু আমাদের বিন্দুসার কিন্তু আজীবকদের যে গোশালাপত্রকে ওনায় কিন্তু দান করেছিলেন। এটা কিন্তু বারবার কোশ্চেনটা পড়ে। তো এই যে এর পর বিন্দুসারের পর সবচেয়ে বড় কথা চন্দ্রগুপ্ত মৌর্যার যে এইটা করে লিটারালি সোর্স আমরা পড়লাম, এর পরবর্তীকালে যে রাজার কথা বললো সেটা তোমরা সবাই যেন অলরেডি সিনেমাতেও দেখেছো এবং বিভিন্ন জায়গাতে দেখেছো, যে কিং অশোকা। এই অশোকার সম্বন্ধে যতটা কম বলা যায়, মানে যতটা বলতে শুরু করবো মানে মনে হয় যেন এই কিছুক্ষণের মধ্যে এটা বলা যায় না। অশোকার প্রচুর গল্প রয়েছে, প্রচুর জিনিসপত্র রয়েছে। আমি তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড যেটুকু রয়েছে সেটুকু আমরা ডিসকাস করছি। কিং অশোকার টাইমিং হচ্ছে 273 থেকে 232 BC। এবার কিং অশোকা যখন বিন্দুসারের সময় যখন ছিল, তিনি অ্যাকচুয়ালি ছিলেন উজ্জয়িনীর শাসনকর্তা। উজ্জয়িনীর শাসনকর্তা ছিলেন অশোকা। তো অশোকা প্রথম দিকে অনেক কিছু করা যায়, প্রথম দিকে ওনাকে বিভিন্ন এতে করা যায়। উনি চণ্ডাশক ছিলেন, ওনার নাকি 99 ব্রাদার ছিল। সেই 99 ব্রাদারকে বিভিন্ন বুদ্ধিস্ট টেক্সট থেকে পাওয়া যায় যে 99 ব্রাদারকে হত্যা করেছিল, হত্যা করার পর তিনি চণ্ডাশক নাম ছিলেন। সেই সময় কলিঙ্গে তখন কলিঙ্গ রাজ্য বিস্তার করার জন্য অশোকা সেখানে অ্যাটাক করে। সেই কলিঙ্গ রাজ্য বিস্তার করার সময় তখন প্রচণ্ড রক্তহানি, প্রচুর প্রাণহানি হয়, প্রচুর রক্ত হয়। তখন সেই দেখে তার মনের মধ্যে একটা কিন্তু প্রচণ্ড পরিবর্তন আসে। এত রক্ত, এত জিনিসপত্র। তখন সেই সময় আমাদের বুদ্ধিস্ট মঙ্ক, তার নাম হচ্ছে উপগুপ্ত, সেই উপগুপ্তের তত্ত্বাবধানে আসে। সেই উপগুপ্ত তত্ত্বাবধানে তখন উপগুপ্তের সান্নিধ্য পেয়ে ওই অশোকা তখন আস্তে আস্তে বুদ্ধ ধর্মে তখন ট্রান্সফার হয়, এবং এই বুদ্ধ ধর্মে ট্রান্সফার হয় এই যখন চণ্ডাশক থেকে ধর্মাশক যে পরিবর্তন, এই অশোকার সময় কিন্তু আমাদের বারবার জিনিসপত্রটা ঘটেছিল, যে অশোকার এতে চণ্ডাশক থেকে ধর্মাশক। তো এই যে অশোকার ইম্প্যাক্ট অফ দ্য অশোকার, সেই অশোকের সম্বন্ধে অনেক কিছু বলতে গেলেই অশোকার আমরা মহাবংশ থেকে জানতে পারি, আমরা দেববংশ থেকে জানতে পারি, মানে যে অশোকার যে প্রথম যে কিং ছিল সেই কিংটা আমরা হচ্ছে তিসারাখা ওয়ান অফ দ্য কিং, সবচেয়ে চিফ কুইন হিসেবে থাকতো। এছাড়া আরেকজন ছিল কারুবাকি ইজ মেনশন ইজ দ্য কুইন্স এডিক্ট, মানে যেটা এডিক্টে ইনস্ক্রাইবড হবে পিলার এলাহাবাদ ইনস্ক্রিপশন থেকে আমরা অলরেডি জানতে পারি যে চারুবাকি বলে তার একজন কুইন ছিল, যে কুইনের সঙ্গে পরবর্তীকালে ওটা খুব ভালো সম্পর্ক সমস্ত কিছু
হয়েছিল। এবং এই যে তিসারাক্কাও কিন্তু আমাদের মানে অনেক কিছু বলা হয় যে শশাঙ্ক যখন বুদ্ধিস্ট যে ট্রি, শশাঙ্ক উনি কিন্তু বুদ্ধ ধর্মকে পছন্দ করতেন না, এবং যে বুদ্ধিস্ট যে ট্রি ওটাও তিনি একবার কিন্তু খণ্ডন করেছিল এই তিসারাক্কা সমস্ত কিছু। এছাড়া দিব্যাদানার কথা বলা যায়, দিব্যাদানা একটা ওই ছিল পদ্মাবতী, তার ছিল আরেকজন ওয়াইফ, যে ওয়াইফ মানে নেভার বিকেম কুইন, মানে তারা কিন্তু কুইন হয়েছিল না, কিন্তু পদ্মাবতী ওয়াজ দ্য ক্রাউন প্রিন্স অফ দ্য কুণাল, যে কুণাল পরবর্তীকালে আমাদের রাজ্য হয়, অশোকের পরে যে হয় সেই কুণালে কিন্তু আমাদের ক্রাউন প্রিন্স সেটা ছিল। তো তো এই যে অশোকার যে ভাবগতি, অশোকার যে প্রতি যে ধর্ম বিজয়, আস্তে আস্তে এই জিনিসটা যখন পরিবর্তন ঘটলো ধর্মাশোক থেকে, অর্থাৎ প্রচণ্ড চণ্ডাশোক ছিল, সেই কালিঙ্গ যুদ্ধের পর সে আস্তে আস্তে কিন্তু ধর্মাশোকে পরিণত হলো। এবং সেই রকেটিক অ্যাকর্ডিং টু 12 রকেটিক আমাদের কটা বলেছিলাম, 14টা। সেই 12 রকেটিক থেকে আমরা জানতে পারি, 13th রকেটিক থেকে আমরা জানতে পারি যে কলিঙ্গ যুদ্ধের কথা, যে কলিঙ্গ যুদ্ধের ফল ক্ষতি সমস্ত কিছু আমরা জানতে পারি অ্যাকর্ডিং টু 13 এডিক থেকে। তো এই যে যুদ্ধটা ঘটনার পর, এই যুদ্ধটা হয়েছিল কিন্তু 261 বিসি, কলিঙ্গ ওয়ার। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 261 বিসিতে আমাদের কলিঙ্গ ওয়ারটা হয়েছিল। কিন্তু 261 বিসিতে হওয়ার পর কিন্তু তিনি কিন্তু সঙ্গে সঙ্গেই যুদ্ধ জয় করার পরেই রাজ্যাভিষেক কিন্তু করেননি, রাজ্যাভিষেক করেছিল কিন্তু অনেক পরে। এতে রাজ্যাভিষেক 261 বিসিতে যাওয়ার পর আমাদের 273 বিসিতে, এতদিন ধরে তিনি ওয়েট করছিল সমস্ত কিছু ঠিকঠাক হয়, সব কিছু এতে হয়, এবং তার জন্য কিন্তু আমাদের খারবেলের থেকেও, সেখান থেকেও আমরা কিন্তু কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধে জানতে পারি, অনেক কিছু করতে পারি। তো এই অশোকা কী করেছিল, কোন কোন জায়গায় করেছিল, দেখো ওনার 5th দিকটাকে দেখে আমরা ধর্ম মহাপাত্র বলতে কি, তিনি বিভিন্ন জায়গায় ধর্মের মাধ্যমে, মানে ভেরিঘোষ থেকে ধর্মঘোষে যখন পরিণত হয়, অর্থাৎ তিনি ধর্মের মাধ্যমে আগে রাজ্য জয় করার পর সে চারিদিকে কিন্তু রাজ্য জয়ের জন্য বিস্তার থাকতো। কী বিস্তার থাকতো রাজ্য জয়ের করার পর, তখন সে বিভিন্ন জায়গাতে গিয়ে তাদের যুদ্ধ জয়ের তার প্রচার করতো, সমস্ত কিছু করতো। তিনি কিন্তু সেই জিনিসটা তিনি জাননি, তিনি ধর্মের মাধ্যমে জয় করেছিল। ধর্মের মাধ্যমে জয় করে বিভিন্ন জায়গায় ধর্ম প্রচারক হিসেবে ছিলেন। ধর্ম প্রচারক বলতে কোন জায়গায়, যেমন তিনি শ্রীলঙ্কায় গিয়েছিলেন, তারপর শ্রীলঙ্কা তার ছেলেকে পাঠিয়েছিল সাঙ্গামিত্রা মহেন্দ্রদত্ত, তারপর তোমার মধ্যপ্রদেশ, বিভিন্ন স্টেটগুলো যখন সেই সমস্ত স্টেটগুলো অলরেডি ধর্ম প্রচারের জন্য তিনি এটা করেছিল। ধর্ম মহাপাত্র মানেটা কি, ধর্ম মহাপাত্র তারা ধর্ম প্রচারের জন্য তারা কিন্তু আমাদের এটা করেছিল। মানে এবার অশোকের ধর্ম জিনিসটা কি, কিন্তু তিনি কিন্তু পার্টিকুলার কোনো ধর্মের ছিলেন। ধর্ম আর ধর্মের মধ্যে পার্থক্য রয়েছে। ধর্ম হচ্ছে কিন্তু পার্টিকুলার কোনো একটা থাকবে, বুদ্ধিস্ট থাকবে, কোনো একজন ধর্মগুরু থাকবে, তার আগে প্রতিষ্ঠিত ধর্ম, সেটা ধর্মের নামে পরিচিত। তিনি কিন্তু ধর্মের না, তিনি ধর্মটা কি, ধর্মটা কিন্তু বিশাল একটা রিচুয়াল, একটা রাইটস বলতে কি, একটা সোশ্যাল রাইটসের কথা তিনি করেছিলেন। তার মধ্যে আমি একটা গল্প বলছি, দেখো, বাবা মাকে সম্মান দিতে হবে, তারপর পথঘাটে যারা গরিব তাদেরকে সেবা করতে হবে, মানে এই যে সেবামূলক যে ধর্ম তিনি কিন্তু এইটা কিন্তু ঢুকিয়েছিলেন। এই জন্য ধম্ম মহাপাত্র বলে তিনি একজন প্রিচার যারা ছিল, তার নাম ছিল ধম্ম মহাপাত্র। তো অশোকার যে সময় সবচেয়ে প্রথম কথা, অশোকের জিনিসপত্র যেটা ছিল, এই অশোকের আমরা যে ভাব্রু এডিক্ট থেকে জানতে পারি যে অশোকা বিকেম দ্য আর্ডেন্ট সাপোর্টার অফ বুদ্ধিজম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ বুদ্ধিস্ট মঙ্ক উপাগুপ্ত। এইগুলো লিখে রাখো, তাহলে কী লিখে রাখবে। 13th রক এডিক্ট থেকে আমরা জানতে পারি কালিঙ্গ ওয়ার, 5th রক এডিক্ট থেকে আমরা জানতে পারি ধম্ম মহাপাত্র, এবং ভাব্রু এডিক্ট থেকে জানতে পারি আর্ডেন্ট সাপোর্টার অফ দ্য বুদ্ধিজম আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ বুদ্ধিস্ট মঙ্কের উপগুপ্ত, তার আমরা ছিল আর্ডেন্ট সাপোর্টার। এছাড়া কি Major Rocketic second refers to southern kingdom of Cholas, Pandas, Satpura and অন্য যে কিংডমগুলো ছিল সেই কিংডমগুলোর মাধ্যমে, মানে তার যে আন্ডারে ছিল, অশোকের যে আন্ডারে ছিল, সেটা আমরা অলরেডি মেজর রকেটিক সেকেন্ড থেকে জানতে পারি। তো এইভাবে মানে অশোকার এই যে রকেটিকগুলো, অশোকার যে এই যে পিলার এডিকগুলো, সেগুলো কিন্তু আমাদের প্রচুর পরিমাণে জিনিস সেই সময় একটা ওয়ান অফ দ্য মেজর সোর্স আমরা বলতে পারি যে এগুলো জানতে পারা যায়, সমস্ত কিছু করা যায়। তারপর তো সবচেয়ে আরেকটি প্রথম কথা, যে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অশোকার চারিদিকে মিশনারিজ ওয়াজ সেন্ট, মানে নট অনলি টু সাউথ ইন্ডিয়া বাট অলসো টু শ্রীলঙ্কা পাঠিয়েছিল, বার্মা পাঠিয়েছিল, আদার কান্ট্রি, সব জায়গাতে কিন্তু আমাদের মিশনারিগুলো অলরেডি পাঠিয়েছে। এবং সবচেয়ে প্রথম কথা, অশোকার রাজত্বকালে হি ফরবিড দ্য কিলিং অফ দ্য সার্টেন বার্ডস, অনেক বার্ডসকে কিলিং করা, অ্যানিমালদের কিলিং করা, স্লটার কিলিং করা, এগুলোকে তিনি আদেশ দিয়েছিলেন যে এগুলো যেন বন্ধ করতে হবে। ইভেন শ্রীনগর বলে যে স্টেট আমাদের শ্রীনগর, যে আমরা তোমরা নিশ্চয়ই
যেন কাশ্মীরের শ্রীনগর, এই শ্রীনগর স্টেটের কিন্তু প্রতিষ্ঠাতা কিন্তু কিং অশোকা এই সমস্ত জিনিসপত্র। অশোকার ধম্ম ওয়াজ নট এ ন্যারো ড্রামা, অশোকের যে ধর্মটা সেটা হচ্ছে ন্যারো ড্রামা, ইটস এ ব্রড অবজেক্টিভ, এটা বিশাল বড় একটা অবজেক্টিভ ছিল টু প্রিজার্ভ দ্য সোশিয়াল অর্ডার, সামাজিক প্রথম যে এই যে রাজা, সেই রাজার মাধ্যমে একটা সোশিয়াল অর্ডার কিন্তু করা যাবে। আমি তো নিজে অনেকটা ক্ষেত্রে এই অশোকার যে অর্ডার, যে ধর্মর ক্ষেত্রে পরবর্তীকালে আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল ডিপিএসপির ক্ষেত্রে কিন্তু অনেকটা মিল খুঁজে পাই, যে জিনিসটার কথা নির্দেশাত্মক নীতি, সেই নির্দেশাত্মক নীতির কিন্তু আমি অনেকটাই কিন্তু এর মধ্যে মিল পাই। ইট অর্ডেন দ্য পিপল শুড ওবে দ্য পেরেন্টস কী করে, পে রেসপেক্ট টু দ্য এল্ডার্সদের পে রেসপেক্ট করার জন্য বলেছে, অ্যান্ড দ্য ব্রাহ্মিনস অ্যান্ড বুদ্ধিস্ট মঙ্ক অ্যান্ড সো মার্সি টু স্লেভস অ্যান্ড সার্ভেন্টসদের মধ্যে তিনি কিন্তু মার্সির কথা বারবার তিনি করেছেন। মানে অশোকা পিপল, মানে অশোকার অ্যাকচুয়ালি কি, অশোকার টট পিপল টু লিভ, অশোকার টু লিভ অ্যান্ড লেট লিভ, মানে টু লিভ ভালোভাবে বাঁচতে, শুধু বাঁচতে মানে ভালোভাবে বাঁচতে, ভালোভাবে থাকতে করতে, মানে সমস্ত জিনিসের মধ্যে একটা সমন্বয় বা একটা সিনথেসিস থিওরি অশোকার মধ্যে কিন্তু ছিল। এবং সেই জন্য অশোকার মানে রাজাদের মধ্যে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিং আমাদের গোটা অল ওভার ইন্ডিয়াতে যদি বলতে পারো, এখনও পর্যন্ত অশোকার রাজত্বকাল আমাদের পূজিত হয়, বারবার সমস্ত জানতে পারা যায়। তো কিং অশোকার সবচেয়ে প্রথম কথা, কিং অশোকার পরবর্তীকালে যে রাজা যেগুলো ছিল, সেই রাজাগুলো কিন্তু তার পরবর্তীকালে মৌর্য ডাইনাস্টিকে আমাদের ঠিক মতোভাবে আমরা করতে পারিনি, সেই মতো আমরা উল্লেখযোগ্য করতে পারিনি। পরবর্তীকালে মৌর্য ডাইনাস্টির যে লাস্ট রুলার ছিল বৃহদ্রথ, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার হু ওয়াজ দ্য লাস্ট লিডার অফ দ্য মৌর্য ডাইনাস্টি, বৃহদ্রথ। সেই বৃহদ্রথ ছিল লাস্টের, বৃহদ্রথকে মেরে পুষ্যমিত্র শুঙ্গ ডাইনাস্টি প্রতিষ্ঠা করে, যেটা পরবর্তীকালে তোমরা গুপ্ত ডাইনাস্টি পড়বার সময় প্রথম দিকেই তোমরা পাবে, যদি এই জিনিসটা রয়েছে। তার পরবর্তীকালে মডার্ন অ্যাডমিনিস্ট্রেশন, এই মডার্ন অ্যাডমিনিস্ট্রেশন আস্তে আস্তে সেই পরিমাণে রাজাদের ঠিকমতো মানে সেই ভালো রাজা থাকেনি, এবং সেই রাজা না থাকার জন্য পরবর্তীকালে সবচেয়ে প্রধান কথা, মৌর্য ডাইনাস্টি বা যে কোনো ডাইনাস্টি শুধু রাজা থাকলে হবে না, তার একজন সঠিক একজন মন্ত্রী থাকতে হবে, যেটা অশোকার জীবনের সবচেয়ে বড় রোল হচ্ছে রাধাগুপ্ত ওই যে মন্ত্রী, এবং অশোকার সেই সময় পরিমাণে তিনি যে বুদ্ধিস্ট ধর্মে যখন প্রচার হয়ে গেছিলো, চারিদিকে করছেন, সেই সময় রাধাগুপ্ত একটা বিশাল বড় রোল, যে গোটা অ্যাডমিনিস্ট্রেশনটাকে তিনি সামলেছিলেন। রাধাগুপ্তের রোল অশোকার মন্ত্রী, যেটা কখনোই কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না, এক্সটেন্ট অফ দ্য। তো এই অশোকার সময় আমাদের কিন্তু প্রচুর মানে এই জায়গাটা কিন্তু ধর্ম বিজয়ের মাধ্যমেও তিনি কিন্তু রাজ্য বিস্তার কিন্তু বন্ধ করেননি, রাজ্য বিস্তার কিন্তু এক্সটেন্ড করেছে। সেই সময় তিনি রক্তপাত করে রাজ্য বিস্তার করেননি, রাজ্য বিস্তার কিন্তু আমাদের এক্সটেন্ড করেছিল, মাইশোর পর্যন্ত রাজ্য বিস্তার করে দিয়েছিল। তারপর মায়ানমারে তিনি তার রাজ্য বিস্তার, মায়ানমার পর্যন্ত বার্মা, যেটা এখন বার্মা, সেই মায়ানমার পর্যন্ত রাজ্য বিস্তার করেছিল, অ্যান্ড তারপর শ্রীলঙ্কা চলে গিয়ে ওখানে শ্রীলঙ্কা পর্যন্ত করেছিল, এদিকে মাইশোর পর্যন্ত করেছিল, এখানে কিন্তু রাজ্যে কিন্তু অনেকটা জায়গা পর্যন্ত তিনি করেছিলেন, সমস্ত কিছু করেছিলেন। তো অশোকান সময় অ্যাডমিনিস্ট্রেশনটা কেমন ছিল, অশোকান সময় অ্যাডমিনিস্ট্রেশনটি আমি একটু আলোচনা করছি। অশোকার অ্যাডমিনিস্ট্রেশনটা সবচেয়ে প্রথম পরিমাণে রাজাদের ভূমিকা ছিল সেই সময় কিন্তু প্রচুর পরিমাণে। রাজারা কীভাবে কৌটিল্যর মাধ্যমে, কৌটিল্যের যে আমরা চ্যাপ্টারে অলরেডি আমরা আলোচনা করেছি, তিনি একটা মণ্ডলে অলরেডি তিনি কিংদের কীভাবে থাকা উচিত এই নিয়ে কিন্তু একটা সুন্দর ডেসক্রাইব করেছেন, এবং সেই ডেসক্রাইবটা কীভাবে কিংরা তার সমস্ত কিন্তু প্রজাদেরকে তিনি কীভাবে শাসন কার্য পরিচালনা করবে সেই নিয়ে কিন্তু একটা যথেষ্ট পরিমাণে তিনি আলোচনা করেছেন। কীভাবে বেনিভোলেন্ট কিং হয়, কীভাবে রাজা হওয়া যায়, প্রজাদের কীভাবে সুখ স্বাচ্ছন্দ্য কীভাবে দেখতে হয়, প্রজার এই যে মেন কথা, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিজন, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য টেন্যান্টস, এইভাবে কিংয়ের যে কিংয়ের মেন মোটো হওয়া উচিত। এবং সেটা কিন্তু আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য থেকে, বিন্দুসার থেকে, অশোকা থেকে সবাই কিন্তু এই জিনিসটা ফলো করেছেন। কাউন্সিল অফ মিনিস্টার মন্ত্রী পরিষদ টু অ্যাডভাইস, মানে একটা কাউন্সিল অফ মিনিস্টার থাকবে, যেমন আমাদের এখনও মিনিস্টার থাকে, প্রধানমন্ত্রী তাকে যেমন আমাদের মন্ত্রী পরিষদ দ্বারা তোমার সহায়তা করে, সেরকমভাবে সেই সময় রাজাকে মন্ত্রী পরিষদ দ্বারা তাই কিন্তু আমাদের সাহায্য করবে। মানে এইটা বলতে পারো, অ্যাট টাইমস দ্য মন্ত্রী পরিষদ কুড অ্যাক্ট অ্যাজ এ চেক অন দ্য কিংস পাওয়ার, কিং পাওয়ারকেও চেক করতো, কিং পাওয়ারকে বলতো যে কোন দিকটা ভালো হবে, কোন দিকটা খারাপ হবে, এই নিয়ে একটা সঠিক অ্যাডভাইস নিত। আর নেটওয়ার্ক অফ দ্য স্পাইসের কিন্তু সেই কিন্তু স্পাইসটা ছিল, কিন্তু চারিদিকে স্পাইসটা ছিল, এবং সেই স্পাইসটা ওভারশিয়ার্স করতো, যেটা কৌটিল্য কল দেম, কৌটিল্য এদেরকে বলতো কি গান্ধাপুরুষাস বলতে এর নাম ছিল গান্ধাপুরুষাস,
যে এরা বিভিন্নভাবে দেখ গন্ধ প্রসেসের মধ্যে গন্ধর ভাব রয়েছে, তো স্পাইসের মাধ্যমে সেই ওরা জিনিসটা কাজ করতো এবং কৌটিল্যের ভাষাটা গান্ধ প্রসেস নামে ছিল। দ্য সিক্রেট এজেন্টস দে রিপোর্টেড টু দ্য কিং ইম্পর্টেন্ট ম্যাটার্স কনসার্নিং দ্য আর্মি, দ্য স্টেটস অ্যান্ড দ্য কন্ডাক্ট অফ হিজ অফিসার্স, এদের নিয়ে এ করতো। তো এই অর্থ এর ছাড়াও মানে এই সময় যে আমাদের ল্যান্ড ট্যাক্সটাও সবচেয়ে বেশি, মানে ল্যান্ড ট্যাক্স ভ্যারিড ফ্রম 1/3 টু 1/6 অফ দ্য প্রডিউস, মানে 1/3 থেকে 1/6 অফ দ্য প্রডিউসের মধ্যে সমস্ত কিছু আমাদের ল্যান্ড ট্যাক্সটা থাকতো। তো সোর্সেস এবং সবচেয়ে প্রথম কথা প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অনেক কিছু মানে ভাগ ছিল, যেটা যে প্রদেশিকা ভাগ ছিল, ওদের প্রত্যেকটা প্রদেশিকা ভাগ ছিল, সরকার ভাগ ছিল, অসরকার ইনস্ক্রিপশন আমাদের মেনশন তাদের প্রাদেশিকা সরকার, এইভাবে কিন্তু আমাদের এটাকে প্রভিন্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের ভাগ ছিল। ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন মহামাত্য ছিল, রাজুকা ছিল। মহামাত্যদের কাজটা কী ছিল? মহামাত্য বা রাজুকাদের প্রথম শুধু কাজ ছিল যাদের পরবর্তী ল অ্যান্ড অর্ডার ঠিক মতো মানা হচ্ছে কিনা। মহামাত্য তারা মন্ত্রী পরিষদের সঙ্গে কাজ করতো, মহামাত্য তাদের কাজ করতো। স্পেশাল ডিপার্টমেন্টস, এরা স্পেশাল ডিপার্টমেন্ট করতো মহামাত্য। এবং এছাড়া আর কি করতো, আর যেটা ধর্ম মহাপাত্রের কথা আমি আগেও বলেছি, সিটি অ্যাডমিনিস্ট্রেশন ছিল, যে নাগারাকা যে সিটি অ্যাডমিনিস্ট্রেশন, যারা নগর যারা পালিত করতো, নগর যারা আমাদের যেমন মিউনিসিপ্যালিটি কাউন্সিলর বা আমাদের এরা ছিল যেমন কমিশনার, সেই রকমভাবে ওদের ছিল নাগারাক্ষ বা নাগারাধাক্কা নামে পরিচিত ছিল। এবং সিটি টাওয়ার্স টেকিং প্রিকশন অ্যাগেন্স্ট দ্য ফায়ার, যারা সিটিকে ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতো, ফায়ার থেকে যাতে রক্ষা করতে পারতো, সেইগুলোকে আমাদের এটা করছে। এটা আমরা মেগাস্থেনিসের ইন্ডিকা থেকে অলরেডি আমরা জানতে পারি। তো এখানে আর শাস্তি বলতে কারো কোনো কর্পোরাল পানিশমেন্ট ছিল না, অর্থাৎ মৃত্যুদণ্ড হিসেবে ছিল পানিশমেন্ট, লাইটার পানিশমেন্ট ওয়ার পানিশড বাই দ্য কাটিং অফ দ্য নোজ অর সেভিং অফ দ্য অফেন্ডার্স হেয়ার, পেনাল্টি দ্যাট মেড ওয়ান দ্য ফিল অ্যাশেমড, মানে এই যে নাক কাটা এই এত কঠিন ছিল না, ছিল পানিশমেন্ট ছিল, বেত্রাঘাত ছিল, সমস্ত কিছু ছিল, কিন্তু বাট এরকম কঠিন পানিশমেন্ট ছিল না। আমরা থেফট মানে চুরি ওখানটা খুবই রেয়ার সাবজেক্ট ছিল। থেফট হচ্ছে রেয়ার, ভাবতে পারা যায় মডার্ন ডাইনাস্টিতে সেই সময় থেফট মানুষের জিনিস পড়ে থাকতো কেউ কিন্তু নিত না। আর আমাদের এখন দেখো কোনো জিনিস পড়ে থাকে তাহলে সঙ্গে সঙ্গে হাপিস। তো এই যে থেফট জিনিসটা কিন্তু তখন কিন্তু একদমই ছিল ওয়াজ রেয়ার। আর্ট অ্যান্ড কালচার ছিল, প্রচুর আর্ট অ্যান্ড কালচারে মডার্ন ডাইনাস্টিটা খুব উন্নত ছিল। এবং সেই সময় যে মডার্ন ডাইনাস্টি যে সবসময় প্রথম কথা যে ইয়াকজানি মানে ইয়াকশা ছিল, মানে আমার ইয়াকসিনি ফিগার ছিল, হ্যাভ বিন ফাউন্ড ফ্রম দ্য মথুরা অ্যান্ড পাটনা থেকে আমরা দশাবতার যে এটার সেখান থেকেও আমরা সেখানেও টেম্পল থেকে মডার্ন ডাইনাস্টি পাওয়া যায়। সারনাথ পিলার, ওয়ান অফ দ্য বেস্ট সারনাথ পিলার, যেটা আমরা এখনও বলতে পারি সারনাথ পিলার, সেই সারনাথ পিলার এখনও দেখতে হয় আমাদের চোখের সামনে। সারনাথ পিলার যেটা পাওয়া যায়, তারপর সবচেয়ে প্রথম কথা এই মৌরিয়ান ডাইনাস্টিতে যে রক এডিটগুলো ছিল, এলাহাবাদ পিলার বা সমস্ত রক এডিটগুলো ছিল, যে রক এডিটগুলো ছিল সবচেয়ে ভীষণ পরিমাণে এখনও দেখতে হয়, এখনও জিনিসটা করতে হয়। এছাড়া মিনস অ্যাডাপ্টেড মানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ধর্মটা নিয়ে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি কোশ্চেনগুলো আলোচনা করে দিচ্ছি কোন কোশ্চেনগুলোকে পড়বে। এই যে অশোকার পিস অফ দ্য হিস্ট্রি, এখানে ধর্ম জিনিসটার মধ্যে ধর্ম থেকে কোশ্চেন আসবেই। এবং মানে এই কোশ্চেনটা বর্তমানকালেও খুব রেলিভেন্ট কোশ্চেন, কারণ তখনকার আমলে যে এত সুন্দর সিনথেসিস থিওরি, সমন্বয়বাদটা অশোক যেটা সৃষ্টি করেছিলেন, যার মধ্যে তিনি মহান হয়েছিলেন, এই ধর্ম থিওরির মধ্যে। ফোন রয়েছে, টেলিফোনে কে রয়েছেন, কোথা থেকে? আমি নদিয়া থেকে রিজু দেবনাথ কথা বলছি। আচ্ছা, তোমার প্রশ্নটা বলো। আমার প্রশ্নটা হলো যে স্যার কিছুক্ষণ আগে যে পানিশমেন্টের কথাটা বলছিলেন, স্যার বলছেন ভালো বোঝা যাচ্ছে না, তো স্যার খুব দ্রুততার সাথে বলছেন। আমি পয়েন্ট আউট করছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু বুঝতে পারছি না যে পানিশমেন্টের কথাগুলো যে বলছেন সেটা যদি একটু ক্লিয়ার করে বলতে স্যার। আচ্ছা তুমি দেখতে থাকো, আপাতত ফোন করার জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, তো অ্যাকচুয়ালি পানিশমেন্টের কথা সেই সময় অশোকার আমলে বা এর আমলে পানিশমেন্ট তেমন বেশি পরিমাণে খুব বেশি পরিমাণে কর্পোরাল পানিশমেন্ট ছিল না। কর্পোরাল পানিশমেন্ট বলতে যে মৃত্যুদণ্ড বা কাউকে যে মেরে দেওয়া হবে, এই যে কারো শরীরে ক্ষতি করে যে পানিশমেন্টটা দেওয়া থাকবে, সেই পানিশমেন্টটা ছিল না। এবং সেই ছিল রেয়ার পানিশমেন্ট। সবচেয়ে প্রথম কথা, পানিশমেন্টের মধ্যে কীরকম পানিশমেন্ট ছিল, কারো নাক কাটে দেওয়া হতো বা এই যে কঠিন পানিশমেন্ট ছিল না, বেত্রাঘাতের মাধ্যমে পানিশমেন্ট ছিল। বেত্রাঘাত মানে বিভিন্ন বেত্রাঘাত করা হতো, বিভিন্ন কোনো কিছু হতো, সেই হিসেবে কিন্তু পানিশমেন্টটা সব পরিমাণে ছিল। তো এই পানিশমেন্টটা যে খুব বেশি পরিমাণে অন্য রাজাদের যেমন বিভিন্ন পানিশমেন্ট ছিল, সেই পানিশমেন্টের কথাই এখানে ছিল না। এবং সেই পানিশমেন্টের কীরকম হওয়া উচিত সেটা কিন্তু অর্থশাস্ত্রে অলরেডি কিন্তু আমাদের ডিক্লেয়ার করা আছে। আমি প্রথমেই বলেছিলাম যে 15টা খণ্ডের মধ্যে কিংস অ্যান্ড কিংস অ্যাটিটিউড টু দ্য বেনেভলেন্ট পেজেন্টস, সেইটা কিন্তু আমাদের ডিক্লারেশন করা রয়েছে।
ঠিক আছে। আরেকটি আমরা পরবর্তী পর্যায়ে যেটা চলে যাই, যেটা হচ্ছে একটু, কারণ চ্যাপ্টারটা অনেক বড়, সেই চ্যাপ্টারটাকে আমরা ক্লোজলি শেষ করতে বলে একটু স্পিডে বলতে হয়েছে। কিন্তু সবচেয়ে প্রথম কথা, চ্যাপ্টারটা এত বেশি ভাস্ট, সেখানে একটা দিনের মধ্যে একটা ক্লাসের মধ্যে কভার আপ করা যায় না। যতটা করা যায় ততটা আমি করার চেষ্টা করছি। তো নেক্সট পয়েন্টে যেটা বলছি, এই যে মৌরিয়ান ডাইনাস্টি এর ডিক্লাইনটা তাহলে কেন হলো, কীভাবে পরিবর্তনটা করলো, কীভাবে এই ডিক্লাইনের ক্ষেত্রে অনেক বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন মতবাদ দিয়েছেন। অনেকে একদম ডাইরেক্টলি মতবাদটা দিয়েছেন যে একটা সময় এম্পায়ার ওয়াজ ভেরি ভাস্ট, মানে ভীষণ পরিমাণে ভাস্ট ছিল, ইট নিডেড স্ট্রং হ্যান্ড টু হোল্ড। মানে এখানে হ্যান্ড টু হোল্ড, দেখো একটা প্রথম কথা বলি, বেনিভলেন্ট কিং হলেও সেখানের মধ্যেও সবসময় বেনিভলেন্ট জায়গাটা থাকে না, সেখানেও স্ট্রিক্ট থাকতে হয়, যেটা কিন্তু পরবর্তীকালে অশোকের ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা অনুভব করতে হয়েছে। অশোক সবসময় ধর্মের মাধ্যমে করতে গিয়েছিলেন, কিন্তু রাজ্য বিস্তারের ক্ষেত্রে সেখানেও কিন্তু তিনি এই জায়গাটা আলগা দেওয়ার জন্য, একটু লুজ দেওয়ার জন্য, এটা কিন্তু আমাদের পরবর্তীকালে যে স্টেটগুলো যে জয় করেছিল, সেই স্টেটগুলো তখন নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট হওয়ার একটা প্রবণতা দেখা দিয়েছিল, যেটা কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সময় যখন হয়েছিল, সেই প্যান ইন্ডিয়া কনসেপ্টে যখন যেটা হয়েছিল, সেই জিনিসটা কিন্তু এতটা বেশি পরিমাণে হয়নি। তার পরিবর্তে বিন্দুসার ছিল, বিন্দুসার এতটা বেশি ধর্মের প্রাধান্যটা দেয়নি, যার মাধ্যমে সমস্ত জিনিসপত্র রয়েছে। তো এখানে একটা কথা, সবচেয়ে প্রথম কথা, এত ভাস্ট এম্পায়ার থাকার ফলে আমাদের এই যে মনে করো পাটলিপুত্রের রাজধানী, মানে মগধের রাজধানী, নর্থ একদম সাউথ ওয়েস্টে চলে যাও, সাউথ ওয়েস্টে কিন্তু রাজ্যগুলো তারা কিন্তু বারবারভাবে বেনিভলেন্ট মানে রিভল্ট করতে শুরু করেছিল, এবং সেই রিভল্ট করতে গিয়ে এবং মৌর্যদের মধ্যে তাদের কন্ট্রোল করার জন্য প্রচণ্ড রিভল্ট করতে শুরু করেছিল এই জিনিসপত্রের মাধ্যমে। তো অশোকান আর এই যে ট্যাক্স কালেকশনটা, এই ট্যাক্স কালেকশনটাও কিন্তু ঠিকঠাকভাবে ট্যাক্স কালেকশন হয়নি, যেটা কিন্তু পরবর্তীকালে রাজস্বের ক্ষেত্রে ভীষণ পরিমাণে প্রবলেমটা ঘটেছিল। কিন্তু যতই হোক, আমাদের এই সমস্ত কিছু যত বিভিন্ন হয়ে থাকে, কিন্তু মৌরিয়ান ডাইনাস্টি আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে একটা কিন্তু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, মানে একটা খুব বড় জায়গাতে দাঁড় করিয়ে রেখেছে। প্রথম মিউনিসিপ্যালিটি কনসেপ্ট, অর্থাৎ পৌরসভার যে কনসেপ্ট, কিন্তু আমরা মৌরিয়ান ডাইনাস্টি থেকে পাই। এইসব অনেক জিনিসপত্র মানে আমরা অনেক ছোটোখাটো জিনিসপত্র, বিশেষ করে সেভেন্থ কাস্ট, যে আমাদের মেগাস্তিনির যে সেভেন্থ কাস্ট সপ্ত জাতির তত্ত্ব, উনি বুঝতে পারেননি। উনি কী করেছেন, সপ্তজাতি তত্ত্বে বিভিন্ন যারা অকুপেশন নিয়ে আছে, সেই অকুপেশনগুলোকে তিনি ভাগ করেছেন সমস্ত জিনিসপত্র। তো সেই হিসেবেই সেভেন্থ জাতি তত্ত্ব, এই কোশ্চেনটা পড়ে সপ্তজাতি তত্ত্ব কি, সেভেন কাস্ট সিস্টেম, সেই সিস্টেমটা কী, সেটা তিনি ওর যে বিভিন্ন ব্যবসায়ীদের গ্রুপ দিয়ে, বিভিন্ন যে হয়তো কোনো কার্পেন্টার, তার অনুযায়ী তাকে একটা ভাগটা করেছে। এই সপ্তজাতি তত্ত্বটা কে করেছিল, কোথায় কোন বইয়েতে আমরা পাওয়া যায়, এই কোশ্চেনটা পারে। ইন্ডিকা আমরা সবসময় পাইনি, সব জায়গাটা পাইনি, প্রথম 3-4 পাতা আমরা অনেকটাই পাইনি। তার পরবর্তীকালে ইন্ডিকা মেগাস্ট্রিক্সের মতো তো পাইনি, ঠিক যেটা বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্নভাবে ইন্ডিকা সম্বন্ধে যেটুকু লিখেছেন, সেটুকু সম্বন্ধে আমাদের জানতে পারছে। আর অর্থশাস্ত্র নিয়েও আমাদের কনফিউশন রয়েছে। তো এখানে কোশ্চেন কী পড়ে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এখানে কোন কোন কোশ্চেন যেগুলো পড়ে, যেটা যে প্রথম হচ্ছে লিটারেলি সোর্সেস। আমরা মৌরিয়ান ডাইনাস্টির হোয়াট আর দ্য লিটারাল সোর্সেস অফ দ্য মৌরিয়ান ডাইনাস্টি, লিটারাল সোর্সেস সম্বন্ধে কী কী জানা যায় এবং তার সম্বন্ধে কী কী জানতে পারি, অর্থশাস্ত্র সম্বন্ধে কী কী জানতে পারি। আজকে একদম আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, সেক্ষেত্রে হাতে সময় অনেকটাই কম। তোমাদের স্যার যেভাবে বোঝানোর চেষ্টা করলেন, আশা করি যে এই চ্যাপ্টারটা থেকে তোমাদের কোনো অসুবিধে হবে না। স্যার অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এবং স্যার শুরুতেই বলেছেন যে ইতিহাস নিয়ে অনেকের ভয় থাকে, কিন্তু ইতিহাস পড়লে অনেক অজানা বিষয় বা অতীতের অনেক কথাও কিন্তু আমরা জানতে পারি। তো সেইভাবে যদি তোমরা সাবজেক্টটা পড়ো এবং বুঝে পড়ো, তাহলে হয়তো পরীক্ষায় নম্বরটা নয়, তোমরা সাবজেক্টটা নিয়ে আগামী দিনেও কেরিয়ার গঠনে, কেরিয়ারের সুদূর প্রসারী ভাবতে পারবে। আপাতত আজ এই পর্যন্তই। অন্যান্য পর্বের জন্য নজর থাকুক সিটিভিএনে।